যখন আসন সমঝোতা শুরু হলো, আমরা বাম ফ্রন্টে আলোচনা করলাম, কংগ্রেসের সঙ্গে আলোচনা করলাম, আইএসএফের সঙ্গে আলোচনা করার জন্য সব লিস্ট আছে হোয়াটসঅ্যাপে, সব ফোন কল আছে। বিমানবাবু বামফ্রন্টের চেয়ারম্যান হিসেবে 2 মাস ধরে ফোন করছেন, আইএসএফের থেকে কোনো বার্তা আসেনি। আমি নওশাদ সিদ্দিকীকে হোয়াটসঅ্যাপ করছি যে সব আসন সমঝোতা হয়ে যাবে, তোমরা কোন আসন লড়বে একটু জানাও, কথা বলো। কোনো রিপ্লাই হয়নি, সালাম আলাইকুমের ওয়ালাইকুম আসসালামও হয়নি। সব হোয়াটসঅ্যাপের লিস্টে আছে। এখানে সে গুজব ছড়ালে হবে? তাহলে মাঝখানে কেউ ছিল? আমি তাদেরকে বলছিলাম মিথ্যাবাদী যাদের সঙ্গে কথা বলছিলাম, তো মাঝখানে এমন শক্তি ছিল। এই যে ইলেকট্রাল বন্ড দেখেন না, কোটি কোটি টাকা, এই যে খবরের কাগজ টেলিভিশনগুলো রোজ শুভেন্দু, রোজ সুকান্ত, রোজ অভিষেক করছে, কার টাকায়? টেলিভিশন চ্যানেলের স্ক্রিন একটাই মালিক, কোম্পানিরও। আপনিও টিভির মালিক, কিন্তু আপনার টিভির মধ্যে জোর করে স্ক্রিনটাকে ভাড়া নিয়ে নিয়েছে, অর্ধেকটা বিজেপি, অর্ধেকটা তৃণমূল। বলেছিলাম, আইএসএফকে বলেছিলাম, প্রেস কনফারেন্সে বলেছিলাম যে দেখো বাবু, হাওড়া থেকে যখন কোনো ট্রেন ছাড়ে দিল্লির জন্য, অনেক লোক ওঠে। আমি তো টিটি নই, সবার টিকিট আমরা চেক করি না প্যাসেঞ্জার হিসেবে, কিন্তু সবাই দিল্লি যায় না। আর নওশাদ সিদ্দিকী বললেন, আমার পারিবারিক অসুবিধে আছে, আমার ব্যক্তিগত অসুবিধা আছে, আমি স্বীকার করি, আমি থাকতেই পারি। আমি যে ভোটে দাঁড়ালাম না দাঁড়ালাম, আমার তো পরিবারের সাথে কথা বলতে হয়েছে, আমার তো পার্টিতে কথা বলতে হয়েছে। সে বলল, আমি যতক্ষণ না কথা বলছি নিজেরা, তখন তো জানাবো না। আমরা আলোচনা করে যাচ্ছি। অন্যদিকে 22টা আসন, আনাম পাগল নাকি? 42টা আসনের মধ্যে 22টা আসন, সেখানেই কেটে বললো 17টা। তাহলে নট সো সিরিয়াস। বিমানদা বললেন 17টা আসন, তাহলে কংগ্রেসকে কী দেবো, বামফ্রন্টকে কী দেবো 42টার মধ্যে? এটা তোমরা প্রথমবার লড়ছো, এটা জানা দরকার। এই প্রথম বামফ্রন্ট কংগ্রেসের সঙ্গে পার্লামেন্ট নির্বাচনে আসন সমঝোতা করেছে। এই প্রথম বামফ্রন্ট অন্য কোনো দলের সঙ্গে আসন সমঝোতা করেছে, নাহলে আমরা 42টা আসনে 42টায় লড়ি বরাবর। তাহলে সেখান থেকে আমাদের কংগ্রেসকে ছাড়তে হবে। ওরা বললো 10, 12টা, 14টা চেয়েছিল, 12টা বললো, আমরা বললাম 10। বাকিটা বামফ্রন্টের নেতাদের সঙ্গে কথা বললাম, আমি ওকে সরাসরি জানালাম লিখিতভাবে। বিমানদা বললেন লিখিতভাবে, ওরা লিখিতভাবে দিয়েছিল 8টা আমাদের দিতেই হবে। সত্যি কথা, লাস্টে আমরা বললাম, দেখো তুমি ডায়মন্ড হারবারে লড়ো, আর 4টি আসন আমাদের কাছ থেকে নাও। সিপিএম দেবে নিজের কোটা থেকে, তোমাদের পছন্দ মতো লিস্ট যে 8টা দিয়েছে তার মধ্যে থেকে 4টে দেবো। তাহলে 5টা হলো। বিকাশবাবুকে বিশ্বাস করো, বিকাশবাবু কথা বলবেন, বিকাশ ভট্টাচার্য কথা বললেন। আচ্ছা, এটা কোনো আবদার হতে পারে? এই যে আমরা সৃজনকে ক্যান্ডিডেট করলাম, ছাত্র আন্দোলনের নেতা, আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি সেই বিশ্ববিদ্যালয়ে পড়েছে, গড়ে পিঠে তৈরি করেছি, আমাদের কাছে সবাই সমান। আমার কাছে আমরা বেশি দিন রাজ্যে থাকবো না, কিন্তু এই রাজ্যটাকে রক্ষা করতে হবে, চোরদেরকে তাড়াতে হবে, দুষ্টদেরকে শাস্তি দিতে হবে, আমাদের শান্তি ফিরিয়ে আনতে হবে, আমাদের উন্নয়ন ফিরিয়ে আনতে হবে, আমাদের শিক্ষা, স্বাস্থ্য, আমাদের রাস্তাঘাট, নিকাশি, হাসপাতাল সব ঠিক করতে হবে। কারা করবে? এই জন্য মীনাক্ষী, এই জন্য সৃজন, এই জন্য প্রতিকূল, এই জন্য নওশাদ সিদ্দিকী, এরকম নতুন প্রজন্মের ছেলে মেয়েদের দেখলে আমার চোখ উজ্জ্বল হয়ে যায়। তাই এখানে যারা মুরগি পোষে দেখবেন, আমি ছোটোবেলায় দেখতাম, এটা চাপ হয় না, এমনি ঝুড়ি না, একটু উঁচু ঝুড়ি হয়। মুরগির ছোটো ছোটো বাচ্চা হয়, তখন সেই বাচ্চাগুলোকে যদি ঝুড়ির নিচে রাখতে চান, দুটোকে ঢোকান, একটা ওদিকে বেরিয়ে যায়, আবার 4টেকে ঢোকান, একটা ওদিকে বেরিয়ে যায়, হয় না? এই সবাইকে একসঙ্গে রাখার চেষ্টা করেছিলাম, একজন ফুরত করে বাইরে বেরিয়ে গিয়েছে। আমি মুরগির বাচ্চা বলছি না, বড় নেতা। আমাদের সংযুক্ত মোর্চা করেছিলাম, তার একমাত্র এমএলএ। এই ভাঙড়ের শুধু নয়, আমাদের বাংলার মানুষের ভবিষ্যতের কল্পনার মধ্যে যাদেরকে তারা দেখতে পায় নেতা হিসেবে, তার মধ্যে ছোট ভাইজান নওশাদ সিদ্দিকী লোকে মানে। কিন্তু ছন্দে ছন্দে আপনার নামেই গতকাল মিটিং থেকে এই যে জোট না হওয়ার জন্য দায়ী করলেন মোহাম্মদ সেলিম, কি বার্তা দিচ্ছে? বলতে তার ট্যাক্স লাগে না, অসত্য কথা বলতে তার ট্যাক্স লাগে না, সে বলে যাচ্ছে। যদি অসত্য কথা বলতে ট্যাক্স লাগতো তাহলে এত কথা বলতো না। বন্ধুরা আমাকে ফোনে পান না, আমি কম ইউজ করি, ইউজ না একবারই প্রায় করি না। আমার যারা থাকে তারা দেখি করে, আর প্রচণ্ড আননোন নাম্বার থেকে মেসেজ কল টল আসে, ফলে সব হোয়াটসঅ্যাপে চেক করা যায় না। হয়ে যদি জোট করার সদিচ্ছা থাকে, হোয়াটসঅ্যাপে একটা টেক্সট করে দিলে জোট হয় না। দেশ গঠনের যেখানে প্রতিনিধিত্ব করতে যাব, সেখানে যেভাবে নওশাদ যখন প্রথম সমাবেশ আলিমুদ্দিনে গিয়েছিল, যেভাবে বারবার তাদের টাকাতে
তাদের জায়গা নির্দিষ্ট করে দিয়াতে আমি গিয়েছি বা আমাদের দল গিয়েছে, সেটা আমরা বুঝিয়ে দিয়েছি যে আমরা জোট করতে বদ্ধপরিকর। সোজা কথায় বললে তাহলে জোট ভাঙার দায়টা কার? সর্বপ্রথম দায় কংগ্রেসের, দ্বিতীয় দায় আলিমুদ্দিন স্ট্রিটের। কারণ আলিমুদ্দিন স্ট্রিটের তাদের জোট শরিকদের কথা ভেবে জোটটা সে অর্থ করলো না। কারণ বসিরহাট সিটটাতে আমরা রিজিট ছিলাম যে বসিরহাট আমরা ছাড়বো না, কিন্তু আলিমুদ্দিন স্ট্রিট থেকে বারবার বলা হয়েছে বসিরহাট সিটটা সিপিআইয়ের, ওটা কোনো মতেই ছাড়া যাবে না। বারাসাতটা ফরওয়ার্ড ব্লকে সেটা ছাড়তে পারলেও বসিরহাটটা ছাড়া যাবে না। কারণ তারা সর্বভারতীয় স্তরে সিপিআইয়ের সাথে তাদের নাকি জোট আছে, হ্যাঁ আছে, অনেক কথা বলেছে। কিন্তু যখন প্রার্থীর লিস্ট ঘোষণা করলো বামপন্থী বন্ধুরা, দেখলাম কি বসিরহাট সিটটা সিপিআইকে না দিয়ে সিপিআইএম নিয়ে নিল। এর থেকে বোঝা যাচ্ছে জোট করার অনিয়া কাদের মধ্যে ছিল। কিন্তু ছন্দে ছন্দে আপনার নামেই গতকাল মিটিং থেকে এই যে জোট না হওয়ার জন্য দায়ী করলেন মোহাম্মদ সেলিম, কি বার্তা দিচ্ছে? বলতে তো আর ট্যাক্স লাগে না, অসত্য কথা বলতে তো আর ট্যাক্স লাগে না, সে বলে যাচ্ছে। যদি অসত্য কথা বলতে ট্যাক্স লাগতো তাহলে এত কথা বলতো না। আগামী দিনে কি ওনাকে জিজ্ঞাসা করবেন নওশাদ সিদ্দিকী ওনাদের সাথে কতবার বসেছে এবং জিনিসটাকে মিনিমাইজ করার জন্য, জোটটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নওশাদ সিদ্দিকী লিবারের ভূমিকা পালন করেছে। ভলিবল আমি যেহেতু প্লেয়ার, লিবারও শব্দটা এই জন্যই বললাম। লিবারও হচ্ছে সব থেকে কঠিন কাজ। অপোনেন্ট থেকে যত অ্যাটাক করবে লিবারোকে তত ভালো দিতে হবে। একটু বল খারাপ হলে সেটারের হাতে না গেলে সবাই মিলে খেঁচাখেঁচি করি আমরা। তো লিবারোর ভূমিকা পালন করেছি, তাও হয়নি। শেষে দেখছি যে এই বাংলাকে বাঁচাতে হবে। বিজেপি তৃণমূলের হাত থেকে বাংলাকে বাঁচাতে গেলে নিজে এখন ইউনিভার্সাল হয়ে গেছে। নিজে লিবারো, সেটার, অ্যাটাকার, ব্লকার ইউনিভার্সাল হয়ে গেছে। আপনাকে কি ডায়মন্ড হারবার থেকে দাঁড়ানোর কোনো শর্ত দেওয়া হয়েছিল? দেখুন, কে শর্ত দেবে সেই শর্ত মেনে আমাকে দল তো চলে না। আমরা তো কোনো দলের শাখা সংগঠন নয় বা কোনো ফ্রন্টের মধ্যে তো, এই লেফট ফ্রন্টের মধ্যে তো আইএসএফ নয়। আইএসএফের কোন প্রার্থী কোথায় দাঁড়াবে সেটা আইএসএফের রাজ্য কমিটি ডিসাইড করে। এখন আমি তো এখনো বললাম, আজকেও স্টেজে বললাম, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য সর্বোচ্চ আমরা রেডি আছি। তবে হ্যাঁ, আত্মসম্মান জিতিয়ে দিয়ে নয়। বিজেপির ভয় দেখিয়ে কেউ আমাদের সিট সংখ্যা কমিয়ে দেবে, তৃণমূলের ভয় দেখিয়ে কেউ সিট সংখ্যা কমিয়ে দেবে, ওই জোটে যেতে পারবো না। আত্মসম্মান বজায় রেখে কেউ যদি বন্ধুত্বের হাত বাড়ায়, অবিজেপি অতৃণমূল এবং বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য অবিজেপি অতৃণমূল যারা হাত বাড়াবে বন্ধুত্বে আর লড়াই পাবে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে, আমরা প্রস্তুত আছি হাত বাড়ানোর জন্য। এই মুহূর্তেও কি জোটের আর কোনো সম্ভাবনা আছে? সম্ভাবনা কোথায়? আচ্ছা, গতকাল যেটা দেখা গিয়েছে ভাঙড় 2 নম্বর ব্লকের ভোগালী 1 নম্বরে তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ, সেটা আইএসএফের বিরুদ্ধে। পাশাপাশি ভাঙড় 1 নম্বর ব্লকের জাগুলগাছিতেও তৃণমূল কর্মী সমর্থকরা মিটিং সেরে ফিরছিল, তাদের উপর হামলার ঘটনা ঘটেছে এবং আইএসএফের বিরুদ্ধে অভিযোগ। কি বলবেন? ওখানে শওকত মোল্লা সাহেব ওখানে অবজারভার হওয়ার পর থেকে ভাঙড় উত্তাপ হয়েছে, ভাঙড় উত্তাল করেছে। এখন শওকত মোল্লা সাহেবের পায়ের নিচে মাছি নাই। রাহুলগাছি অঞ্চলে কদিন আগে তারাই তাদের একটা বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে আমাদের কর্মীদের নামে মিথ্যা কেস দিতে চেয়েছিল। তদন্ত সাপেক্ষে তদন্ত করুক, যারা আগুন লেগেছে তারা শাস্তি পাবে। কিন্তু এটা তো করে এই আগুন লাগিয়ে মিথ্যা কেস দিয়ে আমাদের মেন যারা সংগঠন তাদের নামে মামলা দিয়ে তাদেরকে অ্যারেস্ট করে ভোট বৈতরণী পার করার চেষ্টা করছে। ঠিক একইভাবে গতকালকে যেটা হয়েছে, আমরা বোমগুলির বিরুদ্ধে লড়াই, আমাদের নামে দোষ দিয়ে যাতে ওই বোমাবাজির এতে কী করবে, আমাদের ছেলেদের নামে মিথ্যা কেস দিয়ে অ্যারেস্ট করাবে। তবে প্রশাসনের কাছে আমি ভরসা করি এটাই যে তদন্ত করুক, যে বা যারা যুক্ত তাদেরকে অ্যারেস্ট করুক। আমাদের গতকালকে আমাদের নেতৃত্বদের বাড়িতে খাপাড়াতে, ভাঙড়ের খাপাড়া, জাগলগাছিতে আমাদের নেতৃত্বের বাড়িতে গিয়ে ভাঙচুর, বাইক ভাঙচুর থেকে শুরু করে দরজা ভাঙচুর, গালাগালি, আমাদের কর্মীদেরকে আক্রমণ করেছে এই তৃণমূলের। রাজ্যপালের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগটা ছিল, সেটা নিয়ে তৃণমূলের শীর্ষাসন তারা রাজভবনে দেখুন,